সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও সকলের দয়ায় ভালো আছি। আমাদের অনলাইনের ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আজকে তোমাদের সাথে আমি যুক্ত হচ্ছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক। আজকে আমাদের বিষয় হলো ফিনান্স ও ব্যাংকিং, নবম অধ্যায়, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ঠিক আছে, এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে দেখো, আমরা একটা ছবি দেখি। ঠিক আছে, ব্যাংকগুলো তোমাদের আশেপাশে কি এই ধরনের ব্যাংক দেখো না? এই যে দেখো কি ব্যাংক লেখা আছে, এখানে লেখা আছে জনতা ব্যাংক লিমিটেড। ঠিক আছে, জনতা ব্যাংক কি দেখছো তোমরা? আশা করি অনেকেই দেখেছো। ঠিক আছে না, জনতা ব্যাংক আমরা দেখেছি। ঠিক আছে, তারপরে দেখো জনতা ব্যাংকের কত ধরনের ছবি, ঠিক না? এইরকম ব্যাংক দেখেছি আমরা। এরপরে দেখো তো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক তো অনেকে দেখেছি নাকি? অনেকের বাবা মায়ের হিসাব সোনালী ব্যাংকে আছে, ঠিক না? সোনালী ব্যাংকও আমরা দেখছি, এইরকম বিল্ডিং এর মধ্যে দেখছো সোনালী ব্যাংক আছে। দেখি আমরা রাস্তার আশেপাশে আমরা দেখতে পাই নাকি? তো সোনালী ব্যাংক এরকম দেখি নাকি? এই দেখো সোনালী ব্যাংকের ছবি। ঠিক আছে, তারপরে আমরা দেখি হলো বাংলাদেশ ব্যাংক। এটা সব জায়গায় দেখা যায় না। মতিঝিল যদি যাই, তাহলে আমরা এখানে ঢাকার মধ্যে মতিঝিল কিংবা সদরঘাটে যদি যাই, তাহলে আমরা সেখানে এইরকম একটা ব্যাংক দেখতে পাবো। এরপর দেখো রূপালী ব্যাংক। ঠিক আছে না, রূপালী ব্যাংক আমরা দেখি। ঠিক আছে, তো রূপালী ব্যাংকও এরকম আছে। তারপরে দেখো আরো কি আছে, দেখো তো পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক দেখছি আমরা নাকি? তো এরকম বিভিন্ন ধরনের ব্যাংক আমরা দেখতে পাই। তাহলে এই যে এক এক ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো এই আমরা তো অষ্টম অধ্যায়ে ব্যাংক কি, ব্যাংকার কি, ব্যাংকিং কার্যক্রম কি, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা ব্যাংকের ধরন এবং তার উদ্দেশ্য এগুলো আলোচনা করব। ব্যাংকের গঠন, কর্মপদ্ধতি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জানতেও বুঝতে পারবো আমরা আজকের আলোচ্য বিষয়। এখানে ব্যাংকিং ব্যবসায় শ্রেণী বিন্যাস বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করব। তাছাড়া সরকারি এবং বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছু ধারণা আমরা নিতে পারবো। তাহলে আমরা এখন আসি, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য, গঠনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমান ইলেকট্রিক ব্যাংকিং ব্যবসা আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। এখন জিনিসটা আমরা হয়তো অনেক কিছু আমরা দেখিনি বা হয়তো দেখছি, কিন্তু জিনিসগুলো যে আমাদের কাছে এই ধরনের, যেমন এই যে ব্যাংক আমরা আশেপাশে দেখছি, কিন্তু আমরা বুঝিনি যে এই এগুলোকে ব্যাংক বলে, এখানে কাজ কারবার কি হয়, কি কার্যক্রম তারা চালায়। এখন দেখো অনেক জিনিস আছে যেগুলো আমাদের আসলে আরো কিছু জিনিস দেখাইলে হয়তো তোমরা বুঝতে পারতে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে এইরকম এটিএম কার্ডের মাধ্যমে আমাদের বর্তমান ব্যাংকে দেখো খুব সহজীকরণভাবে তোমার আমার কাছে নিয়ে এসেছে। ঠিক আছে, এবার তাহলে আমরা এখন শুরু করি হইলেও ব্যাংকিং। এই যে ব্যাংক যে প্রতিষ্ঠা করছে, আমরা তো ব্যাংকের সংজ্ঞা গত ক্লাসে আলোচনা করছি, যে ব্যাংক কি, ব্যাংক কিভাবে উৎপত্তি হলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বিভিন্ন। আমরা এখানে ব্যাংকের সাথে তিনটি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করব। তার কি, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, সরকার ও এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এই তিন ধরনের উদ্দেশ্যটাই হলো ব্যাংকের মূল উদ্দেশ্য। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথম জিনিসটা কি, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। প্রথম কাজটা কি, তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। ঠিক আছে, এই ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের মালিক
অংশীদার শেয়ার হোল্ডারগণ তাদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থাৎ তাদের এই যে ব্যাংকে যে টাকাটা জমা থাকে, গচ্ছিত থাকে, সেই টাকাটা তারা কি করে বিভিন্ন জায়গায় কি করে ঋণ হিসেবে দিয়ে থাকে, বিনিয়োগ করে থাকে। ঠিক আছে, এই উদ্দেশ্যে যথাযথ পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। ঠিক আছে, এবার প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, অন্তত সেই হারে মুনাফা অর্জন করতে না পারলে এই উদ্দেশ্য ব্যাহত হয়। আমরা সুযোগ ব্যয় ফিনান্স ও ব্যাংকিং এর ৩য় অধ্যায়ে শিখেছিলাম। সেখানে কি ছিল যে তোমার অনেকগুলো সুযোগ আছে, অনেকগুলো অপশন আছে। যেমন একটা টাকা তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে পারো, আবার দেখা যায় প্যাকেজিংও করতে পারো, আবার দেখা যায় কোনো অন্য কোনো খাতও তুমি বিনিয়োগ করতে পারো। এখন সেখান থেকে তোমাকে অনেকগুলো মানে সব জায়গা থেকে তোমার একটা লাভ আসার সুযোগ আছে, কিন্তু সবচেয়ে বেশি লাভজনক পাওয়া মানে হবে সেই ধরনের একটা সুযোগ নেওয়ার কারণে বাকি সুযোগগুলো যে আমরা ত্যাগ করব, সেইটাকে আমরা সুযোগ ব্যয় বলি। তাহলে এই ধরনের সুযোগ ব্যয়গুলো সুযোগগুলো চিন্তা করে সর্বোত্তম খাতে বিনিয়োগ করলে অর্থ উপার্জন বা মুনাফাটা বেশি হবে। বেশি মুনাফা যখন অর্জিত হবে তখন সেটা কি করবে, শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ হবে। তাহলে যদি সর্বোত্তম খাতে বিনিয়োগ করতে না পারা যায় তাহলে কি করবে, যে উদ্দেশ্যে তহবিলটা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটাই আমাদের কি হবে, ব্যাহত হবে। ঠিক আছে, আশা পূরণ হবে না। ঠিক আছে, এবার সুনাম বৃদ্ধি। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে মালিক পক্ষে সুনামও বৃদ্ধি পায়। আমরা এই জিনিসটা মানেটা কি বুঝি, যেমন যদি কোনো ব্যাংকে একজন আমানতকারী গেল, যাওয়ার পর তার সাথে সুন্দর মানে ভালো ব্যবহার করলো, তার সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করে দিল, এই ধরনের জিনিসগুলো যখন করবে তখন আমরা সবাই বলি যে ওই ব্যাংকের লেনদেন ভালো, ওই ব্যাংকে গেলে দেখা যায় যে ব্যাংকের লোকজন খুব সুন্দরভাবে আমাদের কার্যগুলো সমাধান করে দিচ্ছে। তাহলে এতে করে ব্যাংকের সুনাম যেমন বৃদ্ধি পায়, তেমনি মালিকদেরও সুনাম, মালিক পক্ষেরও সুনামটা কি হবে, বৃদ্ধি পাবে। এখন আসি উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে, ঠিক আছে, দেশে উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। মানেটা কি, মানেটা হইল এই যে বিভিন্ন আমানতকারী থেকে ব্যাংক কি করলো, টাকাটা সংগ্রহ করলো, সংগ্রহ করার পর তারা কি করে, সেই টাকাটা বিভিন্ন খাতে বিনিয়োগ করে। বিনিয়োগ করলে কি হয়, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারপরে দেশে কোনো একটা জিনিস উৎপাদিত হবে, সেগুলো যদি আবার আমরা বিক্রি করি তাহলে সেগুলো কি হবে, সেইগুলো থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, আমাদের জাতীয় আয় বৃদ্ধি হবে। ঠিক আছে, এতে করে কি হবে, মালিক পক্ষের বিনিয়োগটা সার্থক হবে, অর্থাৎ তারা ভালো একটা জায়গা বিনিয়োগ করতে পারছে। গ্রাহককে বিভিন্ন রকম সেবা প্রদান করাও ব্যাংকের একটি উদ্দেশ্য। যেমন কেমন ধরনের বিভিন্ন রকম সেবা, যেমন এখন SMS ব্যাংকিং আছে, অর্থাৎ তুমি যখন টাকা জমা দিবে তখনও তোমার মোবাইলে একটা মেসেজ আসবে, আবার যখন তুমি টাকা উত্তোলন করবে সেই ধরনের একটাও কি আছে, যে সিস্টেম আছে। এইভাবে ব্যাংক বিভিন্ন ধরনের গ্রাহককে, আবার তুমি ব্যাংকের স্টেটমেন্ট বিবরণী উঠাইতে চাও, ব্যাংকে কত টাকা জমা আছে, সেই ধরনের সুযোগটা তারা দিয়ে থাকে। ঠিক আছে, এখন আসি সামাজিক অবদান। তাহলে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়ন ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা তাদের একটি উদ্দেশ্য। যেমন আমাদের এইখানের মধ্যে দেখো যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন শীতের সময় হইতে পারে, বন্যার সময় হলো, সিডরে আক্রান্ত হলো, কিংবা আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা গরিব অথচ মেধাবী, তাদেরকে কি করে থাকে, বিভিন্ন ব্যাংক তাদেরকে বৃত্তি দিয়ে থাকে। এটা একটা তাদের সামাজিক, এই যে অর্জিত মুনাফার একটা অংশ এই সামাজিক কল্যাণে ব্যয় করে থাকে। ঠিক আছে, তো এইভাবে সামাজিক খাতে বিভিন্ন ব্যাংক কি করে থাকে, অবদান রেখে থাকে। ঠিক আছে, এখন আসি সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের ক্ষেত্রে ব্যাংকের উদ্দেশ্যটা কি, যেমন নোট ও মুদ্রা প্রচলন।
এই যে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা যে ছবিটা দেখেছিলাম মনে আছে, যে বাংলাদেশ ব্যাংকের ছবিটা আবার দেখি একটু। এই দেখো বাংলাদেশ ব্যাংকের ছবি। এই ব্যাংকটাই, এই যে বাংলাদেশ ব্যাংক দেখলাম আমরা, ঠিক আছে, এই বাংলাদেশ ব্যাংক কি করে থাকে, নোট এবং মুদ্রা প্রচলন করে থাকে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, তারপরে করে থাকে, ঠিক আছে। তাহলে এটার নাম বলি হলো কেন্দ্রীয় ব্যাংক। যে যে প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, অর্থাৎ প্রধান ব্যাংক থাকে। সকল ব্যাংকে তারা কি করে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তারা কি করে, নিয়ন্ত্রণ করে থাকে। ওই ধরনের ব্যাংকটাকে বলা হয় হলো কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। তাইলে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে থাকে। এই যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক আমরা দেখি, তাহলে সেই ব্যাংকগুলোর টাকা প্রচলন করতে পারে না, একমাত্র বাংলাদেশ ব্যাংকেই কি করে থাকে, এই যে নোট এবং মুদ্রা প্রচলন করে থাকে, ঠিক আছে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। বিনিময়ের মাধ্যম হিসাবে কি, যেমন তোমার ব্যাংকে টাকা জমা আছে 5 লক্ষ টাকা, তখন তুমি কি করলা, যে তোমার একজন আত্মীয় স্বজন বা কেউ একজন তোমার থেকে টাকা পাবে, তুমি তাকে কি করলে, চেকটা দিয়ে দিলে। চেকের মধ্যে লিখে দিলে যে 5 লক্ষ টাকা তুমি লিখে দিলে। তাই লেখার পর যেটা যথাযথভাবে স্বাক্ষরিত হলো, হওয়ার পর সে কি করলো, ব্যাংকে গিয়ে টাকাটা উত্তোলন, তার প্রয়োজন মতো টাকাটা উত্তোলন করতে পারলো, প্রয়োজন মানে যেই সময় প্রয়োজন সেই সময় টাকাটা উত্তোলন করতে পারলো। তো ব্যাংকের একটা চেকের একটা মেয়াদ কাল থাকে, ওই মেয়াদের মধ্যে কিন্তু টাকাটা উত্তোলন করতে হবে। তা উত্তোলন করলো, সেটাও যেমন তার দেখো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করলো। আবার নতুবা আমরা বিভিন্ন জিনিস কি করি, ক্রয় করে থাকি, ক্রয় করার পর তাকে চেক দিয়ে দিই, ঠিক আছে, 5 লক্ষ টাকার জিনিস কিনছে, 5 লক্ষ টাকা চেক দিয়ে দিলাম, সে কি করলো, তার অ্যাকাউন্টে জমা দিয়ে টাকাটা উত্তোলন করে ফেললো। কিংবা তুমি দেখো যে আশেপাশে আমাদের বিভিন্ন কাজের মধ্যে চেকের ব্যবহার হয়। তোমার বাবা মাও দেখো অনেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তখন কি করে, টাকা উত্তোলনের জন্য ওই চেক দিয়ে থাকে, ঠিক আছে, বা একজনকে প্রদান করার জন্য চেক দিয়ে থাকে, তাহলে সেটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে, যা সরকারের মুদ্রা প্রচলনের কাজকে সহজ করে দিচ্ছে, ঠিক আছে। এখন আসি মূলধন ঘটক। তাহলে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে, তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ঋণ দেয়। কেমন ধরনের, এই যে আমাদের একটা জিনিস আমরা দেখি, যে মৌমাছির কি দেখি, মৌমাছির বাসা দেখি, চাকা দেখি আমরা। তাহলে এই যে মৌমাছি মধু সংগ্রহ করে, বিভিন্ন ফুল থেকে তারা কি করে, মধু সংগ্রহ করে অল্প অল্প করে। এক সময় আমরা দেখি যে মৌমাছির চাকাটা অনেক বড় হয়ে যায়, ঠিক না, তাইলে সেখান থেকে আমরা মধু সংগ্রহ করি, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে ব্যাংক কি করে, এই যে জনসাধারণ আছে তাদের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ কারো থেকে 1,000, কারো থেকে 5,000, কারো 10,000, কারো 20,000 টাকা, এরকম কি করে, সে সংগ্রহ করে, জমা করে রাখে। জমা করলে দেখা যায় যে তোমার অনেক টাকা হয়। যেমন ধরো একটা, যদি আমাদের স্কুলের কথাই বলি, তোমাদের ক্লাসের প্রত্যেকে যদি তুমি 100 টাকা করে দাও, এরকম যদি 100 জন থাকে, তাহলে দেখো কোথায় প্রত্যেকে দিচ্ছে 100 টাকা, এরকম 100 জন যদি আমাদের শ্রেণীতে থাকে, তাহলে কি করলো, 100 গুণ 100, তাহলে 10,000 টাকা হয়ে গেল, তাহলে অনেক বেশি টাকা হয়ে গেল, ঠিক না। এরকম বাংলাদেশে যে 1817 কোটি বা 18 কোটি লোক আছে, তারা যদি এরকম করে ব্যাংকে জমা দেয় অল্প অল্প টাকা, তাহলে অনেক টাকা হয়ে যায়। তাহলে ব্যাংকে অনেক টাকা জমা হলো, তার ব্যাংক কি করবো, ওই টাকাটা নিয়ে কি জমা করে রাখবে না, সে লাভজনক খাতে যে ঋণ দিবে, বিনিয়োগ করবে, ঠিক আছে। দেশের মূলধন গঠনে সাহায্য করে এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। অর্থাৎ তুমি ব্যাংকে টাকা জমা রাখবা, ব্যাংক কি শুধু শুধু এমনি এমনি জমা রাখবে, দুইটা কারণে মানুষ নিরাপত্তার খাতিরেও জমা রাখে, আবার আরেকটা কারণে জমা রাখে, এইখান থেকে কি করে, সুদ দিয়ে থাকে, লাভ দিয়ে থাকে, মুনাফা দিয়ে থাকে, ঠিক আছে। এই জন্য যে তুমি এই টাকা জমা রাখলে এই পরিমাণ লাভ পাবে, তাহলে এইভাবে তুমি জমা করতে পারো। তাহলে একদিক দিয়ে তার সঞ্চয়টা হলো, জমাটা হলো, পাশাপাশি বর্ধিত কিছু আয় হলো। এই জন্য মানুষ কি করে থাকে, এই যে ব্যাংকের টাকাটা জমা রাখে। বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবার ঋণ দেওয়ার আগে কারবারের খাতের গুরুত্ব বিবেচনা করে, ঠিক আছে। সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকার খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে।
ব্যাংক সেই অগ্রাধিকার খাতে অর্থায়ন করে সরকারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। অর্থাৎ এই যে ব্যাংকে টাকাটা জমা আছে, সেই জমাটা দিয়ে সে তো বিনিয়োগ করবে, কোনো জায়গায় টাকাটা খাটাবে। এখন খাটানোর ক্ষেত্রে কোন জায়গায় খাটাবে, সরকার কি করে থাকে, জনগণের কল্যাণ সাধনের জন্য, জনগণের সুবিধার জন্য সে কি করে অনেকগুলো প্রকল্প নেয়। যেমন কেমন ধরনের তুমি দেখো, এই যে আমাদের পদ্মা সেতুর কথা বলি, মেট্রো রেলের কথা বলি, ফ্লাইওভারের কথা বলি, নতুবা বিভিন্ন ধরনের ব্রিজ কালভার্ট এইগুলোর কথা বলি, নতুবা বিদ্যুতের কথা বলি, অথবা গ্যাস, এই সকল খাতগুলোতে কি করে থাকে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কি করে প্রকল্প থাকে। যেমন চট্টগ্রামে একটা আমাদের প্রকল্প চালু আছে, যে কোনো সময় হয়তো সেটা ট্যানেল প্রকল্প আছে, সেটা যে কোনো সময় হয়তো চালু হবে। এইগুলো জনগণ কি করে সুবিধাটা ভোগ করবে। এই প্রকল্পগুলো কি করে যাতে দ্রুতর সাথে শেষ হয়, সেই সকল খাতগুলোতেই ব্যাংক কি করে থাকে, এই অর্থায়ন করে থাকে সরকারকে, এই যে অর্থনৈতিক উন্নয়নে কি করে সহায়তা করে থাকে। এখন আসি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করে, ঠিক আছে। তাহলে মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করে। যদি জনগণের কাছে মুদ্রার পরিমাণ, টাকার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কি করবে, একটা জিনিস কিনতে অনেক টাকা দেবে, ঠিক আছে। আর যদি মুদ্রার পরিমাণ আবার কমে যায়, মানুষ আবার জিনিসপত্র কিনতে পারবে না। এই যে ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে, এইটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। তাহলে এই কাজটা সে একা একা করতে পারবে না, সেই কাজটা করে কিভাবে, সেই কাজটা করে ওই যে বিভিন্ন ব্যাংকগুলো দেখাইছি, এই ব্যাংকগুলোর মাধ্যমে সে কি করে এই কাজটা খুব সুন্দরভাবে সম্পাদন করে থাকে, ঠিক আছে। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক কি করে এই ক্ষেত্রে, এই বাণিজ্যিক ব্যাংকগুলো এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করে থাকে, ঠিক আছে। তাহলে কর্মসংস্থান, এই যে কর্মসংস্থানটা কিভাবে করে, তাহলে এই যে তারা যে সঞ্চয় করলো, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করে অনেক টাকা করলো, তখন সেই টাকাটা কি করে উৎপাদনশীল খাতে ব্যয় করলো। যেমন একটু আগে বললাম, মেট্রো রেলের কথাই বললাম ধরো, নতুবা পদ্মা সেতুর কথাই বললাম, নতুবা এই যে ফ্লাইওভারের কথাই বললাম, নতুবা বিভিন্ন খাতের কথা বললাম, চট্টগ্রামে আমাদের যে ট্যানেলের কথা বললাম, সেখান থেকে অনেক লোক কাজ করতে আছে, ঠিক আছে। এবার তাহলে কর্ম, ওইখানে কাজ করার জন্য অনেক লোকের দরকার, তাহলে ওইখানে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হইল। তাহলে এইভাবে সরকার কি করে, বিভিন্ন প্রকল্পগুলো যখন বাস্তবায়ন করে, তখন সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাহলে টাকা যদি সংস্থান না হয়, তাহলে কাজ করবে কিভাবে। তাহলে এই জন্য কি করে থাকে, ব্যাংকগুলো এই প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন করে থাকে। আর এই অর্থায়নের জন্য যে কাজটা সম্পাদন করার জন্য অনেক লোকের প্রয়োজন হয়, ঠিক আছে। এইভাবে সরকার কি করে থাকে, কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করে, ঠিক আছে, বা ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।